আবুল খায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামে উপস্থিতি, 53 বছর যাবৎ এই জাতি কুশের আগুনে জ্বলছে। বিশেষ করে বিগত 15 বছর সকল জুলুমের সীমা লঙ্ঘন করা হয়েছে। আমরা খালাকুকার কথা শুনেছি, রানী ইসাবেলার কথা শুনেছি, অশোকার কথা শুনেছি, মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে। আমরা আবু জেহেল নমরুদের কথা শুনেছি, কিন্তু দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় যাওয়ার জন্য এইভাবে গোলামি চুক্তি করে এরকম কোন জালেমের কথা শুনি নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন নামকে অস্ত্র শুল্কের পরিবর্তে ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে ভারতের গাড়ি আসবে, তার ভিতরে যে বিস্ফোরক আছে নাকি অস্ত্র আছে সেটা দেখার কোনো অধিকার আমাদের থাকবে না। ইকোনমিক্যাল জোনে ব্যবসা কোম্পানি যে ডেভেলপ করতেছে, সেই মিরেরসরাইতে 900 একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ভারত থেকে মৈত্রী সেতুর মাধ্যমে সেখানে আসবে। সেখানে কি বাংলাদেশ দখল করার জন্য ক্যান্টনমেন্ট করা হয়, নাকি যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়, নাকি কুকিচিনকে সহযোগিতা করা হয়, সেটা দেখার পর্যন্ত আমাদের অধিকার থাকবে না। এরকম ভাবে আজকে পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ রেখে ভারতের পাথর আনার ব্যবস্থা করা হয়েছে। আজকে বাংলাদেশের যত মোটরসাইকেল দেখবেন ইন্ডিয়ান, যত ট্রাক দেখবেন ইন্ডিয়ান, সিএনজি দেখবেন ইন্ডিয়ান। এমনকি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের বই ছাপানোর জন্য বাংলাদেশে এত প্রেস থাকা সত্ত্বেও ভারত থেকে সেই বই ছাপিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এভাবে বলতে থাকলে সারা রাত্র বললেও শেষ হবে না। যার ফলশ্রুতিতে 28,600 কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকটা জনগণ 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন যাপন করতেছে। সংগ্রামী বন্ধুগণ, এরপরে জুলুম, আয়নাঘর, আলেম ওলামা সহ এমন কোন অন্যায় নাই যা এই ফেসিবাদ পতিত সরকার করে নাই। সংগ্রামী বন্ধুগণ, আমার দেশের লক্ষ লক্ষ যুবক যে জায়গায় বেকার, শিক্ষিত যুবক, সেখানে ভারতে প্রায় 6 লক্ষের উপরে মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে। বৈধ অবৈধ মিলে 22 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করার ব্যবস্থা করা হয়েছে। আজকে আল্লাহ পাকের শুকর, এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুক্ত এবং আবু সাইদের জীবনের বিনিময়ে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছি, কিন্তু এখনো বাংলাদেশের মানুষ বিপদ মুক্ত হয় নাই। এখনো ষড়যন্ত্র চলছে। অনেকে দেখা যায় ভারতের সুরেশ কথা বলতেছে, ভারত নির্বাচন চায়, অনেকে তারাও নির্বাচন চায়, গণতন্ত্রের দোহাই দেয়। আমি জিজ্ঞাসা করি, আপনারা কোন গণতন্ত্র কায়েম করতে চাচ্ছেন? 72 নাকি 91, নাকি 96 গণতন্ত্র, নাকি 2001 গণতন্ত্র, যেই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে? এরকম গণতন্ত্র বাংলাদেশের জনগণ চায় না। আমরা বন্ধুগণ, এই ভোটের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমাদের মহতারাম আমির বলছেন পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে। যদি পিআর পদ্ধতির নির্বাচন দেওয়া হয়, এলাকায় এলাকায় যে দৈত্য দানব তৈরি হয়, বেশি শক্তি ব্যবহারের মাধ্যমে, কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা দানবে পরিণত হয়। এদের মাধ্যমে বাঙালি জাতি নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়। এই জালেমদেরকে আসার সুযোগ দেওয়া হবে না। ইনশাআল্লাহ এই জালেম মুক্ত বাংলাদেশ গড়তে হবে। পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নাই, কোন জোটে আর বিগত দিনের আগের সেই নমুনার ভোটে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। মনে রাখবেন, ইসলামপন্থীরা যদি জোট করে, সিপিবি সহ বামপন্থীরাও জোট করবে। 2 ভাগে যখন দেশ ভাগ হবে, বিদেশি পশ্চিমা শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। বাংলাদেশের যে সমস্ত ফেসিবাদের দোসররা আছে, প্রশাসন সহ মিডিয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এই হাজারো বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়া তখন কঠিন হয়ে যাবে। কাজী জোটেও মুক্তি নাই, ভোটেও মুক্তি নাই। মুক্তির একমাত্র পদ্ধতি হলো পিআর। আমি সকল আহ্বান রাখবো, আজকে এই যুব কনভেনশন থেকে যাওয়ার পরে
আমরা জাতিকে উদ্বুদ্ধ করব পিআর পদ্ধতির নির্বাচন দেওয়ার জন্য, এই আশাবাদ ব্যক্ত করে আরেকটা কথা না বলেই নয়। গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশের নতুন একজন মুফাসসিরে কোরআন আসছে, নতুন মুফাসসিরে কোরআন। তিনি তাফসীর করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি তো অন্তর্বর্তী সরকারকে বলবো, ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসসির হিসেবে ঘোষণা দেওয়া দরকার। আমরা এতদিন তাফসীর করে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই। আপনার সাথে সম্পর্ক হলো ওই মোদির সাথে, ভারতের সাথে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, এই কথা বাংলার সঙ্গে চলবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।